স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি নজরানা চৌধুরী। দর্শক, এই মুহূর্তে দেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠককে ঘিরে। কারণ সেখান থেকে আসবে সংস্কারের ঘোষণা, অর্থাৎ কতটুকু সংস্কার হবে আর কিভাবে তা বাস্তবায়িত হবে। তারপরই আসবে কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচনের ঘোষণা, এরকমটাই সবাই প্রত্যাশা করেন। এসব বিষয়ে আলোচনা করতে আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহসাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভির স্টুডিওতে। তো আমরা আলোচনায় চলে যাই। আমি একটু রাজিকুজ্জামান রতনের কাছে জানতে চাচ্ছি যে গত এক সপ্তাহের ব্যবধানে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির 3 দফা বৈঠক হয়েছে এবং মূলত ঐক্যমত্য কমিশনের সাথে যেই বিষয় নিয়ে একটু দ্বিমত হচ্ছে সেটি বিএনপির সাথেই বেশি হচ্ছে, এবং বিএনপি যেহেতু রাজনীতির সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তো সে কারণেই বিএনপিতে গিয়েই ঠেকেছে সংস্কারের সব প্রস্তাবগুলো। তো আপনার কি মনে হয় যে গ্যাপ কি কমে এসছে, না আসলে দ্বন্দ্বটা একটু জটিল আকার ধারণ করছে, কি মনে হয়? ধন্যবাদ। একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঐক্যমত্য কমিশনের সঙ্গে কি বিষয়ে আলোচনা করছেন, কোথায় তাদের একমত হয়েছেন, কোথায় দ্বিমত হয়েছেন, সে ব্যাপারে বিএনপি কথা বললেই সবচেয়ে ভালো হয়। আমরা আমাদের কথাটা বলতে পারি, আর রাজনৈতিক আন্দোলনে থাকার মধ্য দিয়ে একটা রাজনৈতিক যে বিশ্লেষণ করার যেটুকু ক্ষমতা আমাদের হয়েছে তার ভিত্তিতে পরিস্থিতিটা কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, সে নিয়ে আমরা দুটো কথা বলতে পারি। পত্রপত্রিকা আমরা যা দেখছি সেটা আমাদের ভিত্তি, আর কি করতে হবে সেক্ষেত্রে আমাদের যে মনোভাব সেটা হচ্ছে আমাদের যুক্তি। এটা নিয়ে আমি দু একটা কথা একটু বলি। যেমন ধরুন, ঐক্যমত্য কমিশন তো গঠিত হয়েছে যে 15টা কমিশনের মধ্যে যে কয়টা কমিশন রাজনৈতিক সংস্কারের সঙ্গে যুক্ত, নির্বাচনী সংস্কারের সঙ্গে যুক্ত, সংবিধান সংস্কারের সঙ্গে যুক্ত এবং প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কারের সঙ্গে যুক্ত, তাদের সুপারিশ নিয়ে আলোচনা করার জন্য। এক্ষেত্রে একটা ঐক্যমত্য কমিশনের কথা যখন বলা হয়েছে তখন বুঝতে হবে যে সব বিষয়ে একমত নাই। সব বিষয়ে একমত থাকলে তার এই কমিশন করতে হতো না, থাকাটাও স্বাভাবিক না। ফলে যেখানে দ্বিমত আছে, দ্বিমতগুলো কিভাবে কমিয়ে আনা যায়, আর যেটা একমত হয়েছি সেটা কিভাবে প্রতিষ্ঠা করা যায়। ফলে আমাদের ঐক্যমত্য কমিশন কখনো যেন এইভাবে এটা তৈরি না হয় যে তারা সবাইকে নিয়ে একমত করানোর চেষ্টা করছেন, তা না। তারা হচ্ছে সবার মতগুলোকে বিশ্লেষণ করে যেখানে যেখানে একমত হয়েছে সেই কাজটা দ্রুতগতিতে শেষ করবেন, আর যেখানে দ্বিমত আছে সেগুলোকে যদি একমত করানো সম্ভব হয় একমত করাবেন, আর যেটা কোনো ক্ষেত্রেই একমত করানো সম্ভব নয় সেটাকে তারা পরবর্তী কাজের জন্য রেখে দেবেন। সব কাজ শেষ করার দায়িত্ব সবাই পালন করতে পারে না, এবং রাজনীতি এমন একটা বিষয় যে সব বিষয়ে সবাইকে একমত করাটাও রাজনীতি না, সেটা সুষ্ঠু রাজনীতিও না, কারণ দ্বিমত থাকাটাই রাজনীতির সৌন্দর্য। রাজিকুজ্জামান রতন, আমরা আপনার কাছে একটু পরে আবার আসবো। আমরা একটু নুরুল হক নূর, আপনার কাছে জানতে চাইছি, আপনারও তো ঐক্যমত্য কমিশনের সাথে বসেছিলেন, তো আপনাদের সাথে আসলে ঐক্যমত্য কমিশনের যে অভিজ্ঞতা, আর যেহেতু একটু আগে আমি বললাম যে বিএনপি যেহেতু বড় স্টেক হোল্ডার, বিএনপির সাথে যে আলোচনাগুলো চলছে সেই জায়গাটায় আপনার বিশ্লেষণটা কি? আপনার অভিজ্ঞতার আলোকে বলবেন, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের অভিজ্ঞতার আলোকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে সবচেয়ে বলা চলে যে একেবারেই আলোচিত এবং চর্চিত বিষয় যে সংস্কারের বাস্তবায়নে জাতীয় ঐক্যমত তৈরি করা, এবং রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার কমিশন আলোচনা চালিয়েছে, ফর্মাল ইনফর্মালি। লিখিত প্রস্তাব তারা দিয়েছে, তাদের কাছ থেকে নিয়েছে। তো সর্বশেষ এখন বিএনপির সাথে 3 দফায় আলোচনা চলছে। সেটা রতন ভাইয়ের মতো আমিও, যে আমরা মিডিয়াতে যতটুকু দেখেছি যে বিএনপির সাথে দ্বিমতের কিছু কিছু জায়গা, সেখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থানটা কিছুটা ভিন্ন, আবার কিছুটা বিএনপির সাথে আছে, কিছুটা অন্যদের প্রস্তাবিত পক্ষে আছে। আমার মনে হচ্ছে যে 15টি কমিশনের মধ্যে সবচেয়ে এখন আলোচনাটা, বা যেহেতু বিএনপির সাথে 3 দফায় বৈঠক হচ্ছে, তার মানে বিএনপির সাথেই কিছু বিষয়ে আপনি যেটা বলেছেন যথার্থ, যে অন্যতম একটি বড় রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, অনেকে ধারণা করে সামনে নির্বাচন হলেও তাদের সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই সংস্কারের বাস্তবায়নে তাদের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং অবস্থান থাকবে, এটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দ্বিমত
জায়গাটা তৈরি হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান, এই দুটো কমিশনকে কেন্দ্র করে। আর বোধহয় 13টা কমিশনের খুব বেশি বিরোধিতা নাই, যেটা আছে ওইটুকু। 13টা কমিশনের প্রস্তাবও তো আসেনি, এসেছে মাত্র 6টা, আর সর্বশেষ 3টা আসলো। 3টা, তো ওইখানে খুব বেশি আমার ধারণা বিরোধিতা হবে না, কারণ আলোচনা হচ্ছে যে 3-4টা বিষয়, যে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা একই ব্যক্তি থাকবে কিনা। অনেক রাজনৈতিক দল বলেছে যে খুবই গুড প্রপোজাল, যে এই 3টা পদে একই ব্যক্তির হোল্ড করা উচিত না। এবং আমাদের একটা উদীয়মান দল এই তরুণদের আন্দোলনের মধ্যে দিয়ে 2021 সালে যখন প্রতিষ্ঠা হয়, আমরা দলের ওই 21 দফা কর্মসূচিতে বলেছি যে দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি থাকবে না, একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। যেটা বিএনপি চাচ্ছে যে দলীয় প্রধান, সংসদীয় দলের প্রধান এবং সংসদ নেতা, এটা বিএনপির যেটি দাবি সেটা হলো যে তারা চাচ্ছে যে এটা ওপেন করে দেওয়া উচিত। কেউ যদি বলে যে না আমি আলাদা করতে চাই, কেউ যদি বলে না আমি একসাথে একই জন থাকবেন, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে এরকমই, যেটা ওপেন থাকবে, এটা সংখ্যাগরিষ্ঠ দল সিদ্ধান্ত নেবে যে আসলে সেই দলের কে সংসদ নেতা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে দলীয় প্রধান হবে। তারা চাচ্ছে যে জিনিসটা ওপেন করে দেওয়া হোক, একটা জায়গায় ফিক্সড করে না দেওয়া, ফিক্স করে। আর আপনার 2 বারের বেশি প্রধানমন্ত্রী, এটাতে বোধহয় বিএনপি অপরিষ্কার অবস্থান আছে, তাদেরও একই কথা। এবং আমরা যেটা বলেছি যে 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে পরবর্তীতে সে রাষ্ট্রপতিও হতে পারবে না, কারণ এই গুরুত্বপূর্ণ। বিএনপি বলেছে 2 বারের পর গ্যাপ দিয়ে আবার হতে পারবে। হ্যাঁ, পরপর 2 বারের বেশি না, বিএনপি এরকম একটা বলেছে। সেখানে অনেক দলের প্রস্তাবনা ছিল যে 2 বারের বেশি না। প্লাস হচ্ছে সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের যে অর্থ বিল এবং নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যতীত অন্য কিছু ক্ষেত্রে স্বাধীনতার প্রশ্নে, সেটা অনেক দলের পজিশনটা সেম আছে, বিএনপি সহ। এরকম কিছু ইস্যুতে একটু দ্বিমত আছে। এখন রতন ভাই যেটা বলছে এটাও কিন্তু ঠিক, এবং আপনি যেটা বলেছেন যে দুনিয়ার কোথাও রাজনীতিতে একেবারেই সবাই সব বিষয়ে একমত পোষণ করে না। আমরা জাতীয় সংলাপে প্রধান উপদেষ্টার সামনে অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিতিতেও বলেছি, কিছু ক্ষেত্রে সরকারকে এবং যারা দায়িত্বে থাকে তাদেরকে একটা আম্পায়ারের ভূমিকায় গিয়ে একটা ডিসিশন দিতে হয়। সব রাজনৈতিক দলের প্রস্তাবনাগুলো আছে, দেশ, জাতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যতটুকু বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে আমি মনে করি যে সংস্কার কমিশনে যারা আছেন তারা একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ঠিক আছে, এই বিষয়ে ঐক্যমত হচ্ছে, এই বিষয়ে হচ্ছে না, কিন্তু এটা হওয়া দরকার। সেখানে মেজরিটির যদি মতামত থাকে, সেটা বিএনপিও যেটা একমত পোষণ করেছে, আমরাও যেটা একমত করেছি, সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় যেই প্রয়োজনীয় সংস্কার আমাদের করা দরকার এবং যতটুকু জাতীয় ঐক্যমত তৈরি হয় সেটার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত করা, যে যেখানে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে এবং অ্যাকনলেজ করবে যে এই সংস্কার কর্মসূচিকে তারা সমর্থন করছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো বাস্তবায়ন কিভাবে করা যায় সেটা নিয়ে কথা বলছিলাম। নূর, যদি একটু ধারণা দেন, যেহেতু রাজনৈতিক দলই সংসদে যাবে, তারাই এগুলো পাশ করানোর দায়িত্ব তাদেরই, তো আপনি রাজনৈতিক দলের প্রধান, একটি দলের প্রধান, তো আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা কিভাবে এটি চিন্তা করছেন যে কিভাবে করা যেতে পারে। এখানে সংস্কার কমিশনের পক্ষ থেকে সর্বশেষ এই 15টি কমিশন কিংবা গুরুত্বপূর্ণ 166টি যে আপনার প্রস্তাবনা নিয়ে বা বিষয় নিয়ে মূলত রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারদেরকে একটা স্প্রেডশিট দেওয়া হয়েছে যে কোন বিষয়ে তারা সংস্কার কমিশনের সাথে একমত, দ্বিমত, আংশিক মত এবং সেটা কিভাবে তারা বাস্তবায়ন চায়। গণভোট, সেখানে বলা আছে অধ্যাদেশ এবং সংসদ, 3টা অপশন দেওয়া আছে। তো এখন এইখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনায় বলেছিলাম যে এখন যেমন বর্তমান যে সরকার গঠিত হয়েছে এটা কিন্তু সংবিধানে উল্লেখ ছিল না, এটা ডক্ট্রিন অফ নেসেসিটি প্লাস যে আমাদের সংবিধানে যেটা বলা আছে কোনো বিষয়ে প্রশ্ন তৈরি হলে, জটিলতা তৈরি হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত নিয়ে সেটার সুপ্রিম কোর্ট একটা ব্যাখ্যা দেবে। তো সেখানে কোর্ট আপনার এটার একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা বর্তমান পরিস্থিতিতে এটা আইনগতভাবে বৈধ হয়ে গেছে, এটা আইনের চোখে বৈধ বা এটা লিগালাইজ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যেটা বলছি যে এখন এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য সব দল, সব মতের মানুষই বলছে আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন, আর জাতীয় ঐক্যমত ছাড়া তো এটা সম্ভব না। সেই জন্য আমরা বলেছি যে এখন অন্তত এটাকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যমতের সরকারে রূপ দেয়া যায়, যে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব এনশিওর করে সেই জাতীয় ঐক্যমতের সরকারের মাধ্যমে সেটা, যেহেতু এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া, একটা সংকট, যেটা 90-এ আপনার কিভাবে কেয়ারটেকার
আপনার ব্যবস্থা হবে, কে তার চিফ হবে এবং চিফ জাস্টিস ওইখানে থেকে আবার তার পদে যেতে পারবেন কিনা, এই সমস্ত কোনো বিধানই কিন্তু আমাদের আইনে ছিল না। এইটা প্রয়োজনীয় ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকেই করা হয়েছে। ঠিক একইভাবে আমি মনে করি এই প্রেক্ষাপটে এই একটা জাতীয় সরকার গঠন করে এটাকে বৈধতা দেওয়া যায়। বর্তমান সরকার, যে সরকার আছে, দায়িত্বে আছেন, এই সরকার ব্যবস্থাকেও পরিবর্তন করতে বলছেন আগামী ইলেকশনে? হ্যাঁ, এই কারণে আমি বলছি যে কারণ হচ্ছে তখন ধরেন নেক্সট পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল, বিজয়ী দল, তারা চাইলে এটা এক কলমের খোঁচায় এই সমস্ত এই না, সেটা তো একটা জুলাই সনদ হবে, সেই সনদের ভিত্তিতেই তো করবেন। তারা তো এখানে অঙ্গীকার করেই যাবেন যে তারা এখন ওইখানেই প্রশ্ন যে অঙ্গীকারে এখন কতটুকু বিষয় একমত হয়। এবং এই জুলাই চার্টারে 90-ও তো 3 জোটের রূপরেখা ছিল, রতন বাইরে আন্দোলন করেছে, আমরা করি নাই, কে মানছে? স্বাক্ষর ছিল সব দলই বলছে, কিন্তু কেউ মানে নাই। তো এই যে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের প্রতি যে একটা অবিশ্বাস, সন্দেহ, সংশয়, এই কারণে কিন্তু তৈরি হয়েছে। এবং রাজনৈতিক একটা স্টেক হোল্ডার হিসেবে কিন্তু আমরা কিন্তু এখানে পজিশন আমাদের শক্ত এবং পরিষ্কার যে প্রক্রিয়ায় হোক সেই অবিশ্বাস দূর করতে চান আপনি? না, আমরা বলছি যে অবিশ্বাস দূর, সেটা ক্ষমতায় যারা যাবে, এমপি হবে, তারা সেটা দূর করবে এই বাস্তবতা উপলব্ধি করে। কিন্তু আমাদের কথা হচ্ছে সংস্কারটা এই সরকারের মানে এই ইন্টারিমেই বাস্তবায়ন করতে হবে। সেটা আমাদের যেমন 2টা ফর্মুলা আমরা বলছি, এই সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়া, অথবা আপনার এই সরকার যদি মানে সবাই একমত হয় যে গণভোটের মাধ্যমে এটা গৃহীত হবে, সেইটা হতে পারে, অথবা আপনার আগামীর যে নির্বাচন, জাতীয় নির্বাচনের কথা আমরা বলছি, সেটাতে একই সাথে সংসদ নির্বাচন এবং আপনার সংবিধানের কিছু বিষয়ের কারণে গণপরিষদ বলেন, সংবিধান সভা বলেন, যে প্রক্রিয়া বলেন না কেন, যে আইনসভা এবং সংবিধান পরিবর্তনের জন্য যে নির্বাচনটা হবে, এই নির্বাচনই সংবিধান। এই বিষয়ে কি আপনার দল এনসিপির সাথে একমত? এনসিপি যেভাবে না, এনসিপি পুরো আবার যেভাবে তারা বলতেছে ওইটার সাথে আমরা একমত না, কারণ এইখানে অনেকেই একমত হবে না। কারণ একেবারে গণপরিষদের বিষয়টা আবার আসে যখন একেবারে একটা নতুন সংবিধান আপনি রচনা করবেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা গণপরিষদের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এই মুহূর্তে কার্যত আমাদের সংবিধান, একেবারে আইন কানুন সবই অপ্রয়োজনীয়, সবই ফ্যাসিস্ট, এইটা বলার তো অবকাশ নাই। তাহলে 16 বছর দেশ, আওয়ামী লীগ তো 16 বছর ছিল, তার আগে তো অন্যরা ছিল, 50 বছর দেশ চলেছে না, সব কিছু একবারে পরিবর্তন করতে হবে আমি এইটা মনে করি না। কিছু কিছু আমাদের পরিবর্তন দরকার। সেই ক্ষেত্রে আমরা বলছি চাইলে এই ধরেন আপনার জাতীয় নির্বাচনটাই আমরা সেটা ঐক্যমত হতে পারবে, একটা বিশেষ আমরা বিধান করতে পারি যে এই কমিটিটাই একই সাথে সংবিধান পরিবর্তনের জন্য বিবেচ্য হবে। এই সংসদটাই প্রয়োজনে প্রথম 15 দিন তারা সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী, অন্যান্য আইন কানুনের বিষয়ে কাজ করে এটাই পার্লামেন্ট আকারে ট্রান করবে। প্লাস হচ্ছে আরেকটার কথা আমরা বলছি যে এটা হতে পারে যেটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, আপনি যেটা বলছেন আমরা সবাই যে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে এখন যদি সব এই গণঅভ্যুত্থানের অংশীজন স্টেক হোল্ডাররা যদি সিগনেচার করে তারা যদি একমত হয়, তারা বলে যে আমরা এটা এই বিদ্যমান সরকারের বাস্তবায়ন করবে, আমরা সেটাকে সমর্থন করছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইন আদালতের ক্ষেত্রে খুব বেশি ব্যারিয়ার হবে। তবে এই জাতি প্রতারিত হয়েছে, 71-এর পরে প্রতারিত হয়েছে। 71-এ মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ দেশে একটা একদলীয় শাসন কায়েম করে একটা বাকশাল উপহার দিয়েছিল, 90-এও প্রতারিত হয়েছিল। এইবার যদি এই সংস্কারগুলো বাস্তবায়ন না হয়, আবারও প্রতারিত হবে। এবং ইতিমধ্যেই যেই প্রত্যাশাটা তৈরি হয়েছিল এই সরকারকে ঘিরে কিংবা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ঘিরে, সেখানেও জাতি ইতিমধ্যে একটা ধাক্কা খেয়েছে বড় রকমের। সেই বিষয়ে একটু পরে আসবো। এটা আমি একটু বলে আমার জাস্ট অবস্থান এটা পরিষ্কার, এই সংস্কারগুলো এই সরকার অধীনে বাস্তবায়ন হবে এবং সংস্কারের বাস্তবায়ন শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। এই অনির্বাচিত সরকারকে আবার আনলিমিটেড রাখারও আমরা পক্ষে না, তাহলে দেশে আবার নানান ধরনের একটা শক্তি উত্থান হতে পারে। ধন্যবাদ। আমরা রাজিকুজ্জামান রতন, আপনার কাছে জানতে চাই যে এই যে সাংবিধানিক সংস্কার কমিশন থেকে একটি প্রস্তাব এসেছিল যেটি বলা হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এটি গঠনের একটা প্রস্তাব এসছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, 3 বাহিনী প্রধান নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, ইভেন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে বা এদের সুপারিশ রাষ্ট্রপতি বাস্তবায়ন করবেন। তো সেই কাউন্সিলে বিরোধী দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি, বিভিন্ন নানা জায়গার প্রতিনিধি নিয়ে এটি করা হয়েছিল যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য। তো এটিতে বিএনপি একেবারেই দ্বিমত পোষণ করছে। তো আপনার কি মনে হয় যে একটু কি ক্ষমতার ভারসাম্য আনা যেত না এটা দিয়ে? দেখুন, সাংবিধানিক কাউন্সিলের যে কনসেপ্টটা, যদিও বিএনপি এটি, আমি একটু সাপ্লিমেন্ট করি যে বিএনপি এটি এই কারণে তারা এটাতে রাজি হচ্ছে না, তারা বলছেন যে সরকারের ক্ষমতাকে খর্ব করবে।
একটা জিনিস তো মেনে নিতেই হবে যে নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচনের মধ্য দিয়ে একটা রায় পাওয়া যায় যে কারা দেশটা পরিচালনা করবে একটা নির্দিষ্ট মেয়াদের জন্য। ক্ষমতার সঙ্গে যেহেতু সুবিধা যুক্ত হয়ে গেছে, ক্ষমতার সঙ্গে যেহেতু কর্তৃত্ব যুক্ত হয়ে গেছে, ক্ষমতা থেকে যেহেতু দায়িত্বটা সরে গেছে, সে কারণে এখন 5 বছরের জন্য মানে ইজারা পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। বিষয়টা এরকম হয়েছে যে 5 বছর দেশটাকে কে নিয়ন্ত্রণ করবে তার একটা অনুমোদন পাওয়ার প্রক্রিয়া হয়েছে নির্বাচন, যে কারণে নির্বাচনী ব্যবস্থাটা কলুষিত হয়েছে। নির্বাচনের টাকার খেলা, পেশি শক্তি, কখনো কখনো আঞ্চলিকতার ব্যবহার, কখনো কখনো ধর্মের ব্যবহার, কখনো কখনো বাইরের শক্তির প্রভাব, কখনো কখনো পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগানো, সব কিছু করে নির্বাচনের প্রধান যে কাজ জনগণের মতামত, সেটাকেই না, সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের মতামত, সেটাকেই উপেক্ষা করা হচ্ছে। মানে বলছে না যে একটা গাড়ি বলছে যে এই গাড়িটার হর্ন ছাড়া সবকিছুই শব্দ করে, মানে হর্নটাই শুধু বাজে না। তাহলে আমাদের নির্বাচনে জনগণ ছাড়া বাকি সবাই অ্যাক্টিভ, কিন্তু জনগণের মতটাই সেখানে উপেক্ষিত। এই ধরনের একটা নির্বাচন ব্যবস্থা কিন্তু আমাদের প্রত্যাশাটা কখনো পূরণ করতে পারে নাই। কিন্তু নির্বাচন তো হয়েছে, প্রথাগতভাবে নির্বাচন হয়েছে। এখন নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন, যারা দায়িত্বে আসার পরিবর্তে যারা ক্ষমতায় আসবেন, তারা তো চাইবেন তাদের মতো করে এই সমস্ত কিছুকে সেট আপ করতে। এখন এখানে যদি বলা হয় যে তারা পাওয়ার শেয়ার করবেন, আসলে এটা কনসেপচুয়ালি শুনতে ভালো হলেও প্র্যাকটিক্যালি এটা আসলে কেউ মেনে নিতে পারবেন না। এটা হলো এক। এবং পৃথিবীর যেখানে যেখানে এই রকমের নির্বাচনের ব্যবস্থা আছে, দেখুন আমেরিকাতে যে যখন নির্বাচিত হয় সে তার মতো করে প্রশাসন সাজিয়ে নেয়। বরঞ্চ আমাদের এখানেও একটা প্রশাসনিক নিরপেক্ষতা ছিল। সেটা কি, যে ক্ষমতায় যেই আসুক প্রশাসন থাকবে, তার প্রশাসনিক নিরপেক্ষতা থাকবে, পুলিশ তার একটা প্রশাসনিক তার নিরপেক্ষতা থাকবে, পুলিশ একটা গণতান্ত্রিক পুলিশ আইন দ্বারা চলবে। কিন্তু পুলিশেরও গণতান্ত্রিক পুলিশ আইন হয় নাই, প্রশাসনেরও নিরপেক্ষতা আমরা পাই নাই। এমনকি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পাল্টে যায়, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মসজিদের ইমামও পাল্টে যায়। তাহলে এই যে প্রবণতাটা তৈরি হয়েছে, এই প্রবণতা থেকে যদি মানুষকে মুক্ত করতে হয়, তাহলে প্রথমত গুরুত্ব দিতে হবে একটা নির্বাচনী সংস্কৃতির, গুরুত্ব দিতে হবে গণতান্ত্রিক সংস্কৃতির। সেখানে যে বিরুদ্ধ মত এটা না বলে সমালোচনাটাকে নিয়ে আসতে হবে, যে আমি আপনার সমালোচনা করলেই কি আপনার বিরুদ্ধ হয়ে গেলাম? আমি একটা কাজ করতে চাই, আপনি বললেন না ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হয়, কিংবা এইভাবে করলে জনগণের ক্ষতি হবে, সাথে সাথে আপনার সমালোচক থেকে শত্রুতে রূপান্তরিত হয়ে গেলেন। এই মানসিকতাটা তো পাল্টানো দরকার। তখন হবে কি, প্রত্যেকটা মানুষের মতের, সে মনে করবে আমার মতের একটা মূল্য আছে, আমার মতটা কেউ না মানলেও মতটা তো কেউ শুনবে। তো এইরকম পরিবেশ তৈরি না করে যদি আমরা আগেই ঘোরার আগে গাড়ি জুড়ে দিয়ে বলি যে বিরোধী দল থেকে একজন থাকবেন, ইয়ে থেকে একজন থাকবেন, অমুক জায়গা থেকে একজন থাকবেন, এগুলো শুনতে ভালো কিন্তু প্র্যাকটিক্যালি এটা কাজ করবে না। তাহলে কিরকম হতে পারে সেটি? সেই কারণে সাংবিধানিক কাউন্সিলের প্রশ্নটা এখন আমার মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে যে জবাবদিহি করার জন্য অম্বুডসম্যান পদ্ধতিটা, যে আপনি যে একজন সংসদ সদস্য, 5 বছর আগে আপনি কি ছিলেন, 5 বছর পরে আপনি কি হচ্ছেন, আপনি যে ওয়াসার চেয়ারম্যান, আপনি কিভাবে চেয়ারম্যান গিরি করলেন, অথবা চেয়ারম্যান আপনার পানি সরবরাহ করার কথা ছিল, আপনি যদি টাকা সরবরাহের মালিক হয়ে গেলেন, আপনি ছিলেন বিদ্যুতের চেয়ারম্যান, মানুষকে বিদ্যুৎ দেওয়ার, কিন্তু আপনি দেখি আপনার পকেট ভারী করার কাজে ব্যস্ত হয়ে গেলেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সংসদ সদস্য থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পর্যন্ত, তাদেরও যদি কোনো বক্তব্য, তাদের বিরুদ্ধে কারো কোনো যদি বক্তব্য থাকে, কে দেখবেন সেটা? সেই জন্য যে একটা ন্যায়পাল ভিত্তিক একটা ব্যবস্থা থাকতো, তাহলে তিনি একটা ক্লোজ মনিটর করতে পারেন এবং তার একটা ভূমিকা থাকতো যে আপনি যত বড়ই হন না কেন, আপনি জনগণের চাইতে বড় নন। এবারও প্রমাণ হয়ে গেল না, যে শেখ হাসিনা বলেছিল না যে তিনি সবার অ্যাবভ দ্য ল, আমার চাইতে বড় দেশপ্রেমিক কে আছে? তা তিনি তো দেশ ছেড়ে পালিয়ে গেলেন। তার মানে সবচেয়ে বড় কাউকে ভাবা যাবে না, জনগণ হচ্ছে সবচেয়ে বড়। এইটাকে বিবেচনায় রেখে আমার সমস্ত কাজ যেন জনগণের স্বার্থে হয়। জনগণ যেন, যদি আমি আমার কথা জনগণ গ্রহণ না করে, জনগণ আমাকে পাল্টে দেবে। কখনো যেন আমার চেয়ারটাকে এরকম মনে না হয় যে জান যাবে যাবে কিন্তু চেয়ার ছাড়বো না, এইরকম মানসিকতা নিয়ে কেউ যেন মানে রাষ্ট্রীয় দায়িত্বে না আসে। এটার একটা গণতান্ত্রিক সংস্কৃতি থাকা দরকার। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হওয়া দরকার, নিয়মিত নির্বাচন হওয়া দরকার, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের পদ্ধতিটা চালু করা দরকার। আর নির্বাচনকে এই কালো টাকা, পেশি শক্তি, ধর্মের রাজনৈতিক ব্যবহার, প্রশাসনিক ব্যবহার, এগুলো থেকে মুক্ত করা দরকার। এটা হলে হবে কি, ওই যে যেটা বলেছিলেন যে একটা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটা সাংবিধানিক কাউন্সিল গড়ে তোলা, এটা একটা আপৎকালীন ব্যবস্থা হিসেবে আসছে। তখন আসলে আপৎকালীন ব্যবস্থা লাগবে না, একটা নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ এটা যাচাই করতে পারবে।
তো আপনার কি মনে হয় যে এই যে বললেন যে কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার, এই যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসছে তাতে কোন সুপারিশটাতে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো কালো টাকার ব্যবহার করতে পারবে না, কোন রাজনৈতিক দলগুলো পেশি শক্তির ব্যবহার করতে পারবে না? কোন সংস্কার প্রস্তাবে কি এরকমটা মনে হয়েছে যে এটা এনশিওর করতে পারবে? এটা মূলত আসলে নির্বাচন সংক্রান্ত প্রস্তাবগুলোতে আসার কথা ছিল, কিন্তু আমরা দুঃখের সঙ্গে সেখানে অন্য অনেক কথা দেখেছি, কিন্তু এই কথাগুলো দেখি নাই। একটা নির্বাচনকে সুষ্ঠু করতে গেলে কি কি বিষয় লাগবে, কেন নির্বাচনের সময় নির্বাচন কমিশন তিনি সুষ্ঠু নির্বাচনের যা যা করা প্রয়োজন আমাদের সংবিধানে তার সেই কথা বলা আছে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না। আমাদের বাংলাদেশের নির্বাচন কমিশনের সব মিলিয়ে এখন কিন্তু সেট আপের সংখ্যা একবার কম না, প্রায় 7,000-এর মতো কর্মচারীর মতো আছে। ভারতের নির্বাচন কমিশন কিন্তু অত বড় না, কিন্তু তারপর আমরা মাঝে মাঝে দেখি না, ওখানেও যদিও দুর্বৃত্তপনা আছে, তারপরে বলে নির্বাচনটাকে আপাতত একটা গ্রহণযোগ্য করার চেষ্টা করে। এবং খেয়াল করে দেখুন, 49 বছর ভারতের রাষ্ট্র ক্ষমতা ছিল কংগ্রেস, তারপরে সেই কংগ্রেস 2014 সালে বিরোধী দলও হতে পারে নাই। বিরোধী দল হতে গেলে 30টার উপর সিট লাগে, তার 30টা সিটও ছিল না। ফলে আবার সেখান থেকে সে চেষ্টা করছে না। তাহলে খেয়াল রাখতে হবে যে এরকম একটা প্র্যাকটিস। কিংবা আমেরিকাতে যদি দেখি, আমেরিকা একটা গোটা দুনিয়ার উপর একটা মানে দুর্বৃত্ত শাসন চালিয়ে রেখেছে, সেটা আরেকটা দিক। কিন্তু তাদের দেশে তারা কিন্তু একটা নির্বাচনী ব্যবস্থার মধ্যে কিছু চেষ্টা করছে, যে ট্রাম্প যত কিছুই হোক না, ট্রাম্প তো একটা নির্বাচনে ভোট পেয়েছে। তো তাহলে আমরা মনে করি যে পৃথিবীর কোথাও যেখানে পুঁজিবাদী ব্যবস্থা, সেখানে নির্বাচনটাকে সুষ্ঠু করা কঠিন। তারপর ওরা আপাতত যতটুকু সিস্টেমটা তৈরি করেছে, কিংবা আমাদের এখানেও যদি আমাদের এক্সপেরিয়েন্সে দেখি, আমাদের 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তার মধ্যে 8টা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, 4টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপাত অর্থে যদি কোনো ভালো নির্বাচনের কথা বলি, তাহলে এই 4টাকেই বলতে হয়। তাহলে আমাদের প্র্যাকটিসের মধ্যে তো কিছু ভালো জিনিস আছে, আমাদের সব প্র্যাকটিস তো খারাপ না, কিছু প্র্যাকটিস তো ভালো ছিল। তো সেই জায়গাগুলোতে একটু মানে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। নির্বাচন কমিশনকে যেন তারা মনে করে যে নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন নয়, নির্বাচন কমিশন তার একটা মর্যাদাপূর্ণ কমিশন। নির্বাচন কমিশনের এই অডাসিটি থাকা দরকার, যদি নির্বাচন সুষ্ঠু হচ্ছে না প্রশাসনের অসহযোগিতার কারণে, আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে ফেলবো। কিন্তু এইরকম অডাসিটি আমরা দেখিনি, যে কারণে আমরা এটা দেখেছিলাম যে গাইবান্ধান নির্বাচনে নির্বাচন কমিশন তিনি কিন্তু পুরো জিনিসটা পর্যবেক্ষণ করলেন যে নির্বাচন কিন্তু ভালো হচ্ছে না। এসপিকে জিজ্ঞেস করলেন নির্বাচন কেমন হচ্ছে, স্যার খুব ভালো হচ্ছে। ডিসিকে জিজ্ঞেস করে নির্বাচন কেমন হচ্ছে, খুব ভালো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ভিডিও ফুটেজ দেখে বলছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে না। পরে তো ওটা বাতিলই করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাতিল করলে এটা একটা বিষয়, কিন্তু বাতিল করলে পরে আবারও হয়েছে। কিন্তু যে এসপি সাহেব বললেন যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাহলে তার মানে প্রশাসন নির্বাচন কমিশনের কথা শুনে নাই না, প্রশাসন মনে করেছে আমরা না শুনলেও কিছু আসে যায় না। এইরকম জায়গা থেকে মুক্ত করতে হবে। তো আমি ওই নির্বাচন সংস্কারের বিষয়েই বলছিলাম যে এই যে পেশি শক্তি বা কালো টাকার ব্যবহার, এইসব বিষয়ে তেমন শক্ত সুপারিশ আসেনি, কিন্তু শক্তভাবে আলোচনা হয়েছে, সুপারিশ এসছে ভোটারদের বয়স কমানো বা সংসদ সদস্য হওয়ার যে ন্যূনতম বয়স সেটি কমানো। এসব বিষয়ে আপনাদের দলীয় অবস্থানটা কি? এখানে ভোটারদের বয়স কমানো নিয়ে আমরা বিশেষ করে আমরা মনে করি যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 18 আছে, এটা স্ট্যান্ডার্ড, এটা নতুন করে কমানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আর সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি যে আপনার প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে বয়সের যে একটা বার আছে, এটা আমরা বলছি এটা অন্তত 25 পর্যন্ত থাকা যায়। 25 বছরের কিংবা অন্য দেশেও 30 বছরের নিচে তারা নেতৃত্ব দিয়েছে, জেসিন্ডা আর্ডার্ন নিউজিল্যান্ডে কিংবা জাস্টিন ট্রুডো কানাডা ছিল, যদি 40-এর কাছাকাছি ছিল। বাট ওই বারটা দেওয়া উচিত না, যদি কোয়ালিফাই করে, ধরেন সম্ভাবনা কম, তারপর কোয়ালিফাই হলে ওই বার দেওয়া দরকার নেই। আর সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা 21 বছর 21 না যেন 23, আমাদের 23 বছর আমাদের দল থেকে আমরা দাবি জানিয়েছি। কারণ আমরা হিসাব করে দেখেছি যে বর্তমান এই শিক্ষা ব্যবস্থা কমিশন দিয়েছিল 21 বছর, হ্যাঁ রাইট, কমিশন দিয়েছিল, কিন্তু আমরা বলছি গ্রাজুয়েশন শেষ করতে আপনার 21-22 লেগে যায়, তাহলে অ্যাটলিস্ট তাকে গ্রাজুয়েশন শেষ করতে দিতে হবে অন্তত ইলেকশন কেন্দ্রিক বা পলিটিক্স ইনভলভ হওয়ার জন্য। এই জন্য আমরা 23 দিয়েছি। তো ইলেকশন কমিশন বা সংস্কার কমিশনের একটা সমস্যা হয়েছে যে এখানে বিশেষ করে এনসিপির রাজনীতির সাথে
সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধি কিন্তু বিভিন্ন সংস্কার কমিশনে, ডিসি অফিসে, এসপি অফিসে, বিভিন্ন মন্ত্রণালয়ে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেক উপদেষ্টার সহকারী হিসেবে। ইতিমধ্যে আবার 2 জনকে অব্যাহতিও দেওয়া হয়েছে আপনার স্বাস্থ্য এবং যুব ক্রিয়া ও স্থানীয় সরকারের। তো সেই জায়গায় তো ওই এনসিপির স্বাভাবিকভাবে তারা তরুণদের, যেহেতু একটা এখন তারুণ্যময় সব কিছু, তরুণদের একটা প্রাধান্য আছে, আমার যেটা মনে হয় সংস্কার কমিশনে এই ধরনের কিছু বিষয় এটা হয়তো তাদের মাধ্যমে এসেছে, যে তারা তো ধারণা করছে যে জেনজির কিংবা এই ইয়ং জেনারেশন সাথে যদি ভোটের এটা যদি কমিয়ে 17 করা যায় তাহলে তারা একটা অ্যাডভান্টেজ পেতে পারে। এই জন্য এটা তাদের আইডিয়া, আই থিঙ্ক, যে ইনকর্পোরেট যেটা করা হয়েছে। প্লাস 21 বছরের ক্ষেত্রে 21 বছর কোন ক্রাইটেরিয়া আপনি আপনার সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে আপনি সময়সীমা দেবেন? অ্যাটলিস্ট তো তার গ্রাজুয়েশনটা আপনি সংসদ নির্বাচন কিংবা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার একটা বার তৈরি করে দিতে চাচ্ছেন, এবং আমরা মনে করি আইন প্রণেতা এটা বোধহয় এই ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে এসেছে। এবং এইটা আমরা আশ্চর্য হয়েছি, এটা সংস্কার কমিশনে তো তার চেয়ে বিজ্ঞজন আছে, তারা এটা কিভাবে দেয়? আবার ধরেন ওখানে একটা প্রস্তাবনা বলা হচ্ছে প্রত্যেক দল থেকে 10% না তার বেশি বললো যে 10% তরুণ তরুণীদেরকে মনোনয়ন দিতে হবে। আচ্ছা, না আমাদের দলটাই তো তরুণ, ধরেন কথার কথা, তাহলে আমরা তো ফুল তরুণই দেব। কিংবা বিএনপি কিংবা রতন ভাইদের মতো দল বলেন, এইগুলো তো অনেক আগের পুরনো দল, সিনিয়র দল। তো তার দল থেকে এখন এই আসনে কে তার উইনাবল ক্যান্ডিডেট বা ফিট ক্যান্ডিডেট, সেটা তার দল ঠিক করবে। এটা যদি ওই আপনার একটা বার দিয়ে দেয় যে আপনার 10% তরুণ তরুণী, তরুণ তরুণী কারা, এটা আপনি কোন ক্রাইটেরিয়া নির্ধারণ করবেন? তো এই ধরনের কিছু সিদ্ধান্ত যেটার সাথে আমরা একমত পোষণ করিনি, এবং আমরা মনে করি যে এইটা থাকা উচিত। এবং সবচেয়ে আশ্চর্যজনক আমি যেটা মনে করি যে এখানে যারা এই কমিশনগুলোতে কাজ করছেন তাদের অনেকেই কিন্তু ক্ষেত্র থেকে দীর্ঘ কয়েক বছরে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছেন। কিন্তু রতন ভাই যেটা বলেছেন যে সুনির্দিষ্টভাবে এই নির্বাচনে যে কালো টাকা, পেশি শক্তির প্রভাব, লুটেরা মাফিয়ারা যে এমপি হয়ে যাচ্ছে, পার্লামেন্টে চলে যাচ্ছে, এটা ঠেকানোর কোনো বিধান নির্বাচন কমিশন, এই সংস্কার কমিশনগুলো খুব বেশি জোরালোভাবে নেয়নি। আমরা বলেছিলাম যে আপনার এই নির্বাচন এই কমিশন যে খরচের এবং যে হলফনামা যে দেওয়া হয়, এই হলফনামা দেখে যদি দুদক ধরত, অন্তত 1000 লোক এই গত 3 নির্বাচনের জন্য জেলে যেত, যে আঙ্গুল ফুলে কলা গাছ। এই ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বিধান বা দিক নির্দেশনা কমিশনের প্রস্তাবনা উঠে আসেনি, এটা আমাদেরকে খুব হতাশ করেছে। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সময় শেষ, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।